ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আছি তোমাদের সাথে তাজমিন নাহার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকা। আমরা কোষ রসায়ন অধ্যায়ে আলোচনা শুরু করেছি। তোমরা জানো আজকে আমরা 5 নাম্বার লেকচার আলোচনা করব। এর আগের লেকচারে আমরা আমিষ বা প্রোটিন নিয়ে আলোচনা করেছি। আমরা আমিষ বা প্রোটিনের গঠন, প্রকারভেদ, বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি ছোট্ট করে প্রোটিনের কাজ নিয়ে কথা বলবো। প্রোটিনের কাজ নিয়ে আলাদা করে তেমন কিছু বলার নাই। তারপরও আমি বলবো যে পরীক্ষায় আসলে যেন তোমরা লিখে দিতে পারো বা পরীক্ষায় কিভাবে আসে। এছাড়াও আমরা আজকে সহজ একটা টপিক আলোচনা করব, লিপিড। লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের কাজ এবং প্রকারভেদ। তাহলে আমি আরেকবার বলছি, আমরা আজকে আমিষ বা প্রোটিনের কাজ এবং লিপিড নিয়ে ডিটেল কথা বলবো। ছেলেরা, তোমাদেরকে বলি আমরা কিন্তু কোষ রসায়ন অধ্যায় প্রায় শেষ করে ফেলছি। মানে এই লিপিডের পরে আমরা এনজাইম পড়বো, আর কিন্তু খুব বেশি বাকি নেই। এবং এই কোষ রসায়ন অধ্যায়টা এমন একটা অধ্যায়, তোমরা যদি ক্লাসের সাথে সাথে বাসায় শেষ না করো তাহলে কিন্তু কঠিন মনে হবে। প্রত্যেকে ক্লাসের সাথে সাথে প্রত্যেকটা টপিক শেষ করবা। আমি তোমাদেরকে কার্বোহাইড্রেট পড়িয়েছি, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা যে কার্বোহাইড্রেট আছে প্রকারভেদের গঠন আমি এঁকেছি। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, সুক্রোজের গঠন, স্টার্চের গঠন পড়িয়েছি। এগুলো কিন্তু তোমরা আঁকা শিখবে, এগুলো পরীক্ষায় আসে। এছাড়াও গত ক্লাসে যে প্রোটিনের যে গঠন, বৈশিষ্ট্য, প্রকারভেদ পড়িয়েছি, প্রোটিনের প্রকারভেদটাও পরীক্ষায় আসে। আমি আজকে ক্লাস শুরু করছি। তাহলে আমি তোমাদেরকে খুব সংক্ষেপে প্রোটিনের কাজ সম্পর্কে বলবো। প্রোটিনের কাজ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রোটিন কি কি কাজ করে। যেমন ধরো প্রোটিন জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এগুলো আমরা জানি যে কোলাজেন বা ক্যারাটিন এগুলো আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে। এছাড়াও প্রোটিন কোষের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকতে পারে। বিভিন্ন অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠনে প্রোটিন কাজ করে। এনজাইম হিসেবে আমরা জানি যে এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। এই এনজাইম আমাদের দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও অ্যান্টিবডির গাঠনিক উপাদান হচ্ছে প্রোটিন। আমরা জানি যে অ্যান্টিবডির গাঠনিক উপাদান প্রোটিন। এই অ্যান্টিবডি সাধারণত আমাদের দেহকে রোগমুক্ত রাখে। আমরা সেকেন্ড পেপারে ইমিউনিটি একটা অধ্যায় পড়বো, মানব প্রতিরক্ষা। সেখানে আমরা এই অ্যান্টিবডির গঠন দেখব এবং সেখানে আমরা জানবো যে এই অ্যান্টিবডি মূলত আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এছাড়াও যে হরমোন যেটা আছে, আমরা জানি হরমোনও এক ধরনের প্রোটিন। জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যেমন ধরো ইনসুলিন। প্রোটিন, হিস্টোন প্রোটিন যেটা আছে সেটা নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। মানে নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিড গঠনে এই হিস্টোন প্রোটিনের প্রয়োজন হয়। কিছু প্রোটিন আছে বিষাক্ত। এই বিষাক্ত প্রোটিন খেয়ে বা বিষাক্ত প্রোটিনের কারণে জীব মারা যেতে পারে, যেমন হচ্ছে সাপের বিষের প্রোটিন। এছাড়াও হিমোগ্লোবিউলিন এক ধরনের প্রোটিন, তোমরা জানো। এই হিমোগ্লোবিউলিন বা হিমোগ্লোবিন যেটা আছে সেটা হচ্ছে সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। এই অক্সি হিমোগ্লোবিন হিসেবেই কিন্তু অক্সিজেন রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে প্রবাহিত হচ্ছে। এটাও আমরা প্রাণী দেহের শ্বসনের মধ্যে আমরা জানবো যে কিভাবে অক্সি হিমোগ্লোবিন আমাদের দেহে সঞ্চারিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন পিগমেন্ট হিসেবে কাজ করে, ইন্টারফেরন হিসেবে কাজ করে। ইন্টারফেরনও হচ্ছে একটা কোষীয় প্রোটিন। এটা ভাইরাস আক্রমণে স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। ইন্টারফেরনের ব্যাখ্যা আমরা সেকেন্ড পেপার প্রতিরক্ষা অধ্যায়ে পড়বো। এখানে শুধু তোমরা একটু মনে রাখো, আমাদের কোনো একটা কোষকে যদি ভাইরাস আক্রান্ত করে তাহলে সেই কোষটা থেকে এক ধরনের প্রোটিন উৎপন্ন হয় যেটাকে ইন্টারফেরন বলা হয়। এবং সেই প্রোটিনটা কি করে, সে আক্রান্ত যে কোষটা আছে সেই কোষটার আশেপাশে ছড়িয়ে পড়ে, যার কারণে ভাইরাস নতুন কোনো কোষকে আক্রান্ত করতে পারে না। এই ডিটেল আমরা সেকেন্ড পেপারে জানবো। এই হচ্ছে প্রোটিনের কাজ। দুই ভাবে পরীক্ষায় আসে। একটা আসে প্রোটিনের কাজ লিখো। যদি পরীক্ষায় প্রোটিনের কাজ আসে তাহলে তোমরা এখান থেকে 5-6টা বা যতগুলো মনে থাকবে কাজ দিয়ে দিবা। এছাড়াও পরীক্ষায় আরেকভাবে আসে জীবদেহে প্রোটিনের ভূমিকা কি। যখন জীবদেহে প্রোটিনের ভূমিকা আসবে তখন তোমরা এখান থেকে দিয়ে দিবা। ঠিক আছে, একই কথা মোটামুটি একটু অন্যভাবে লেখা। যেমন ধরো
প্রোটিন এনজাইম হিসেবে ভূমিকা পালন করে, ক্ষয়পূরণ এবং বৃদ্ধিতে ভূমিকা পালন করে, গাঠনিক কি ভূমিকা পালন করে, এই জিনিসগুলো একটু ডিটেল দিয়ে দেবে। আমি এগুলো ডিটেল পড়াচ্ছি না, ঠিক আছে? যেমন ধরে যে ভাইরাস ক্যান্সার প্রতিরোধে, একটু আগে যেটা বলছিলাম যে ইন্টারফেরন এক বিশেষ ধরনের প্রোটিন যেটা ভাইরাস প্রতিরোধ হিসেবে কাজ করে, অ্যান্টিবায়োটিক উৎপাদনে প্রোটিন কাজ করে, ইমিউনিটি তৈরিতে, অ্যান্টিবডি তৈরিতে, ব্যথানাশক হিসেবে। এছাড়াও ঘুম সৃষ্টিতেও প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে? ঘুম আনয়নকারী একটা বিশেষ ধরনের ফ্যাক্টর আছে যেটাকে এস ফ্যাক্টর বলা হচ্ছে। এই এস ফ্যাক্টর হচ্ছে এক বিশেষ ধরনের প্রোটিন। যদি পরীক্ষায় জীবদেহে প্রোটিনের ভূমিকা আসে তখন তোমরা এরকম ভাবে দিবা, ঠিক আছে? আর যদি পরীক্ষায় প্রোটিনের কাজ আসে তাহলে তোমরা এইভাবে দিবা। যেহেতু আমি আলাদাভাবে আজকের লেকচারে প্রোটিনের কাজ এবং জীবদেহে প্রোটিনের ভূমিকা পড়াচ্ছি, বুঝতেই পারছো এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা তাহলে প্রোটিন শেষ করব, আমরা এখন লিপিড নিয়ে কথা বলবো। তোমরা যারা ক্লাসে আসছো সবাই তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তোমাদের রোল নাম্বার এবং নাম লিখে প্রত্যেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। লিপিড খুবই সহজ একটা টপিক এবং লিপিডের খুব ডিটেলে আমরা যাব না, ঠিক আছে? লিপিডের খুব ডিটেলে আমরা যাব না। আমি যে অংশগুলো পড়াবো পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা যদি লিপিড দেখি, লিপিডও কার্বোহাইড্রেটের মতোই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত হবে। তবে আমি তোমাদেরকে বলেছিলাম যে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকলেই যেমন কার্বোহাইড্রেট হয় না তেমন লিপিডও হয় না। এই লিপিড মূলত ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট অ্যাস্টার। এই অ্যাস্টারকে ফ্যাট বা লিপিড বলা হয়। কিভাবে এই অ্যাস্টার, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল একত্রিত হয়ে কিভাবে লিপিড গঠন করে এটা আমরা দেখব পরের স্লাইডে। তোমরা লিপিডের সংজ্ঞায় মনে রাখবা, লিপিড হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদেহে বিদ্যমান গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ যা হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন নিয়ে গঠিত এবং এগুলো পানিতে অদ্রবণীয় কিন্তু কিছু জৈব দ্রাবকে দ্রবণীয়, যেমন ধরো ইথার, ক্লোরোফর্ম, পেট্রোল, বেনজিন, এগুলোতে দ্রবণীয়। লিপিডের সংজ্ঞা আসলে তোমাদের এই সংজ্ঞাটা দিতে হবে। আমি আরেকবার বলছি, লিপিডের সংজ্ঞা আসলে তোমরা দিবা যে লিপিড হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন নিয়ে গঠিত, এগুলো পানিতে অদ্রবণীয় কিন্তু কিছু জৈব দ্রাবকে দ্রবণীয়। লিপিডের উৎস যদি আমরা দেখি যে প্রকৃতিতে কোথায় কোথায় লিপিড থাকে, আমরা দেখব দুই ধরনের উৎস আমরা পাই, একটা হচ্ছে প্রাণীজ আর একটা হচ্ছে উদ্ভিজ। প্রাণীজ উৎস মানেই বুঝতে পারছো যে প্রাণীদেহ থেকে পাওয়া যাবে, যেমন ধরো চর্বি, মাখন, ঘি, এগুলো হচ্ছে লিপিডের প্রাণীজ উৎস। আর উদ্ভিজ উৎস যেটা, সেটা বুঝতে পারছো বীজ থেকে পাওয়া যাবে সাধারণত, যেমন সয়াবিন, তিল, সূর্যমুখী, বাদাম, নারিকেল, জলপাই, এগুলোতে প্রচুর পরিমাণে লিপিড থেকে থাকে। লিপিডের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে দেখব লিপিড বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন জৈব রাসায়নিক যৌগ। এটা আমরা সংজ্ঞাতেই জেনেছি যে পানিতে অদ্রবণীয় হবে কিন্তু জৈব দ্রাবকে, যেমন ধরো ইথার, ক্লোরোফর্ম, বেনজিন, পেট্রোল, এগুলোতে দ্রবণীয় হবে। ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে কাজ করে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টারকে লিপিড বলা হয়, আমরা সংজ্ঞায় জেনেছি। লিপিড পানির চেয়ে হালকা, যার কারণে এটা পানিতে ভাসবে। হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। মানে লিপিডকে আমরা যদি ভাঙি বা আদ্র বিশ্লেষণ করি বা হাইড্রোলাইসিস করি তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়, যার কারণে এদের কোনো সুনির্দিষ্ট গলনাঙ্ক নাই। লিপিড দুই ভাবে থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, কঠিন অবস্থায় থাকতে পারে। কিছু কিছু লিপিড সাধারণ উষ্ণতায়, যেমন হচ্ছে তেল, তরল অবস্থায় থাকে, এবং কিছু লিপিড যেমন ধরো চর্বি কঠিন অবস্থায় থাকে সাধারণ তাপমাত্রায় বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। লিপিডের সাথে সোদান 3 দ্রবণ যোগ করলে লাল বর্ণ ধারণ করে। এই সোদান 3 হচ্ছে এক ধরনের ডাই বা এক ধরনের কেমিক্যাল পদার্থ যেটা লিপিডের সাথে যোগ করলে লাল বর্ণের রং ধারণ করে। এই হচ্ছে লিপিডের কিছু বৈশিষ্ট্য। পরীক্ষায় লিপিডের বৈশিষ্ট্য আসতে পারে, যদি আসে তাহলে এখান থেকে তোমরা কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিবা। আমি এখন লিপিডের কাজ নিয়ে কথা বলবো। চর্বি বা তেল জাতীয় লিপিড যেগুলো আছে এগুলো উদ্ভিদ দেহে সঞ্চিত পদার্থ হিসেবে জমা থাকে। ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে উপাদান হিসেবে কাজ করে। ফসফোলিপিড তো আমরা জেনেছি, তাই না?
মেমব্রেনের যে গাঠনিক উপাদান সেটা। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে কিউটিকল সৃষ্টি করে। আমরা দেখব পাতার যে কিউটিকল আছে সেটা সাধারণত এক ধরনের লিপিড, মোম জাতীয় লিপিড। এই কিউটিকল থাকার কারণে অতিরিক্ত প্রসেদন রোধ করে, মানে দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে না এই কিউটিকল থাকার কারণে। কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। প্রস্থেটিক গ্রুপ তো আমরা জানি যে প্রোটিনের সাথে নন প্রোটিন অংশ যোগ করলে অথবা এনজাইমের সাথে নন এনজাইম যে অংশটা থাকে সেটাকে প্রস্থেটিক গ্রুপ বলা হয়। শালক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করবে, প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপিড গঠন করে এবং প্রোটিনের সাথে এই লিপিড গঠন করে। আমরা জানি লিপোপ্রোটিন গঠন করে, প্রোটিনের সাথে লিপিড যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে এবং এই লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। এই হচ্ছে লিপিডের কাজ। আজকের লেকচারটা খুব সহজ, তুলনামূলক অনেক সহজ, তেমন বোঝার কিছু নাই। একটু আছে, একটু বেসিক জিনিস বোঝার আছে। আমার ধারণা তোমরা লিপিডের কাজ বুঝতে পেরেছো, না বোঝার কিছু নাই। পরীক্ষায় যদি আসে তোমরা 6টা বা 5টা লিপিডের কাজ দিয়ে দিবা। এখন আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটুকু, সেটা হচ্ছে লিপিডের শ্রেণীবিন্যাস। লিপিডের শ্রেণীবিন্যাস প্রোটিনের চেয়ে অনেক সহজ, ঠিক আছে? লিপিডের শ্রেণীবিন্যাস প্রোটিনের চেয়ে অনেক সহজ। লিপিডকে 3 ভাবে শ্রেণীবিন্যাস করা যায় প্রধানত। একটা হচ্ছে সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভূত লিপিড। সরল লিপিড বলতে আমরা বুঝতেই পাচ্ছি এই লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে আমরা লিপিড ছাড়া বা স্নেহদ্রব্য ছাড়া অন্য কিছু পাবো না, সেই লিপিডটাকে বলা হবে সরল লিপিড। যৌগিক লিপিডের কথা যদি আমরা বলি, এই সরল লিপিডের সাথে বা লিপিডের সাথে অন্য আরেকটা পদার্থ যদি যুক্ত হয় তাহলে সেটাকে যৌগিক লিপিড বলা হয়। আর উদ্ভূত লিপিড মানেই বুঝতে পারছি যে এই লিপিডগুলো সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। এই যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে সাধারণত এই লিপিডগুলো উৎপাদিত হয়। সরল লিপিড 2 প্রকার, একটা হচ্ছে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, আর একটা হচ্ছে মোম। আমি আরেকবার বলছি, সরল লিপিড 2 প্রকার, তোমরা সবাই মুখস্থ করো এটা আমার সাথে সাথে। সরল লিপিড 2 প্রকার, স্নেহদ্রব্য এবং মোম। যৌগিক লিপিড 4 প্রকার, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লিপোপ্রোটিন। আর উৎপাদিত লিপিড বা উদ্ভূত লিপিড 3 প্রকার, স্টেরয়েড, টারপিনস এবং রাবার। এই উৎপাদিত লিপিডের আরেকটা নাম হচ্ছে টারপিনয়েড লিপিড। এটা আমরা তখন জানবো যখন আমরা উৎপাদিত লিপিড আলোচনা করব। ছেলেরা, তোমরা প্রথমে এই ছকটা মুখস্থ করবা। এই ছকটা মুখস্থ করলে তোমাদের পরবর্তী অংশগুলো সহজ লাগবে, তা না হয় কঠিন মনে হতে পারে। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো তো। ঠিক আছে, তাহলে আমি লিপিডের শ্রেণীবিন্যাস আলোচনা করছি। আমি প্রথমে সরল লিপিড নিয়ে কথা বলবো, এরপর যৌগিক লিপিড এবং এরপর উদ্ভূত লিপিড বা উৎপাদিত লিপিড নিয়ে আমরা আলোচনা করব। যেটা বলছিলাম যে রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে লিপিড 3 প্রকার, সরল, যৌগিক এবং উদ্ভূত। আমরা এখন সরল লিপিড নিয়ে কথা বলবো। যে লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে স্নেহ পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তাকে সরল লিপিড বলা হয়। মানে আমরা যদি সরল লিপিডটাকে ভাঙি তাহলে লিপিড ছাড়া বা স্নেহ ছাড়া অন্য কিছু পাবো না। সরল লিপিড 2 ধরনের হয়, একটা হচ্ছে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড এবং মোম। তোমরা মনে রাখবা লিপিডের শ্রেণীবিন্যাসের মধ্যে এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সরল লিপিড। বিশেষ করে সরল লিপিডের মধ্যে এই যে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড এবং মোম, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা সরল লিপিডটা খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই আমরা স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড নিয়ে কথা বলবো, এরপর আমরা মোম নিয়ে কথা বলবো। স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড কি? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টারকে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বলা হয়। আমি আরেকবার বলছি, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের এস্টারকে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বলা হয়। এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে এক অণু ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এই সময় 3 অণু পানি বের হয়। প্রথমে তোমাদের এস্টার বন্ধনী নিশ্চয়ই তোমরা সবাই জানো, কেমিস্ট্রিতে শিখেছো। তারপরও আমি আরেকবার বলছি, এই যে বন্ধনীটা দেখতে পাচ্ছ এটাকে এস্টার বন্ধনী বলা হচ্ছে, ঠিক আছে? যেমন এই যে কার্বন, কার্বনে একটা হাতে অক্সিজেন থাকবে, আরেকটা হাতে ডাবল ও থাকবে, মানে সরি, 2টা বন্ধনী দিয়ে অক্সিজেন থাকবে এবং আরেক পাশে হচ্ছে কার্বন থাকতে পারে বা কোনো জৈব যৌগ থাকতে পারে। এই বন্ধনীটাকে বলা হচ্ছে এস্টার বন্ধনী। তার মানে
এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে যে অ্যাস্টার বন্ধনের মাধ্যমে যে যৌগটা গঠন করে সেটাকে সাধারণত স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বলা হয়। প্রথমেই তোমরা গ্লিসারলের গঠনটা দেখো, স্ট্রাকচারটা দেখো। এই গ্লিসারলকে বলা হয় ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহল। তোমরা অ্যালকোহলের প্রকারভেদে এটা জানবা, কেমিস্ট্রিতে তোমাদের অ্যালকোহলের প্রকারভেদ পড়ানো হবে, তখন তোমরা এই জিনিসগুলো আরো জানবা, মনোহাইড্রোক্সি, ডাইহাইড্রোক্সি, ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহল কি। যেহেতু 3টা অ্যালকোহল আছে, মানে একটা অ্যালকোহল থাকলে সেই অ্যালকোহলকে বলা হয় মনোহাইড্রোক্সি, 2টা অ্যালকোহল থাকলে সেটাকে ডাইহাইড্রোক্সি, এবং 3টা অ্যালকোহল থাকলে সেটাকে ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহল বলা হয়। তোমরা মনে রাখবা গ্লিসারল হচ্ছে একটা ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহল। এগুলো নিয়ে আমি আবারও বলছি, খুব ডিটেলে আমরা যাব না, কেননা এই সব কিছু তোমরা কেমিস্ট্রিতে অনেক ডিটেল জানবা। আমরা শুধু এখানে মোটামুটি বেসিক কিছু জিনিস জানবো, এবং এই স্ট্রাকচার তোমাদের পরীক্ষার খাতায় আঁকতে হবে না, ভয় পাওয়ার কারণ নাই। গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড এই স্ট্রাকচার তোমাদের পরীক্ষায় আঁকতে হবে না, শুধুমাত্র বোঝানোর জন্য আমি এখানে তোমাদেরকে দিয়েছি। যেটা হচ্ছে ব্যাপার, তোমরা এখানে গ্লিসারলের স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এখানে দেখো 3টা অ্যালকোহল থাকে, মানে গ্লিসারলকে ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহল বলা হয়, এবং এইটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড চেন। আমি ফ্যাটি অ্যাসিড বোঝানোর জন্য এই ফ্যাটি অ্যাসিডের চেন দিয়েছি। অসংখ্য কার্বন পরমাণু থাকে একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে। এখানে যে ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, এবং দেখো এই স্টিয়ারিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের মধ্যে এই প্রথমেই থাকবে কার্বক্সিল গ্রুপ, এবং কার্বক্সিল গ্রুপের ঠিক পিছনে লম্বা একটা কার্বোহাইড্রেট চেন থাকবে, অসংখ্য কার্বোহাইড্রেট পরমাণু থাকবে এখানে, বা কার্বোহাইড্রেট চেন থাকবে। এখন ব্যাপারটা কি হচ্ছে দেখো, এই তোমরা সবাই স্ক্রিনের উপর হাত ধরো, দেখো এই গ্লিসারলের যে 3টা অ্যালকোহল আছে না, হাইড্রোক্সিল মূলক, এই 3টা হাইড্রোক্সিলের সাথে এই ফ্যাটি অ্যাসিডের এই যে কার্বক্সিল গ্রুপের এই হাইড্রোক্সিলটা আছে না, এই হাইড্রোক্সিল যুক্ত হবে। যুক্ত হয়ে কি হবে বলতো, এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে, এবং এখানে একটা অ্যাস্টার বন্ধনী গঠন করবে। ঠিক এইভাবে এইখানেও আরেকটা ফ্যাটি অ্যাসিড আসবে, এখানেও আরেকটা ফ্যাটি অ্যাসিড আসবে। এরকম গ্লিসারলের সাথে এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে। 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে যে অ্যাস্টারটা গঠন করবে সেটাকে ট্রাইগ্লিসারাইড বলা হয়। এখানে বোঝানোর জন্য তোমাদেরকে আমি দিয়েছি, এই ছবিটাও তোমাদের আঁকতে হবে না, শুধু বোঝানোর জন্য। দেখো এই হচ্ছে একটা গ্লিসারল, ঠিক আছে, এখানে 3টা অ্যালকোহল মূলক আছে, এবং এইটাও হচ্ছে 3টা ফ্যাটি অ্যাসিড। এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড আসবে। দেখো এই হচ্ছে 3 অণু ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের মধ্যে যে কার্বক্সিল গ্রুপটা লেখা আছে, আর বাকি কার্বোহাইড্রেট চেনটা আর দ্বারা বোঝানো হয়েছে। আর মানে হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট চেন, আর ডেশ আর ডাবল ডেশ হচ্ছে ভিন্ন ধরনের কার্বোহাইড্রেট চেন, ঠিক আছে। দেখো কি হচ্ছে, প্রথমে একটা ফ্যাটি অ্যাসিড আসবে, ফ্যাটি অ্যাসিডের হাইড্রোক্সিল মূলকের সাথে এই যে গ্লিসারলের হাইড্রোক্সিল আছে, এই দুটো যুক্ত হবে। দেখো যুক্ত হয়ে এখনো পানি বের হয়ে যাবে, এবং এই যে অ্যাস্টার বন্ধনীটা গঠন করবে। প্রথমে গ্লিসারলের স্ট্রাকচার লেখা হয়েছে, দেখো H2C, এই যে O, ঠিক আছে, এই ও, আর আমরা ধরতে পারি এই হাইড্রোজেনটা পানি তৈরিতে চলে গেল। এরপর হচ্ছে এই যে কার্বন, দেখো এই কার্বন, কার্বনের পরে ডাবল বন্ড দিয়ে ও, তারপরে হচ্ছে এই আর, বুঝতে পেরেছো। এবং 3টার ক্ষেত্রে একই রকম, তার মানে এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে 3 অণু পানি বের করে ফেলছে, এবং অ্যাস্টার বন্ধনের মাধ্যমে ট্রাইগ্লিসারাইড গঠন করছে। আমি আরেকবার বলছি, অ্যাস্টার বন্ধনীটা কি, দেখো এই যে কার্বনের সাথে একটা অক্সিজেন থাকবে ডাবল বন্ড দিয়ে, একটা বন্ড দিয়ে ও থাকবে, অক্সিজেন থাকবে, এবং আরেকটা হাতে বা আরেকটা বন্ডে আর থাকবে বা কার্বোহাইড্রেট চেন থাকবে, ঠিক আছে। এই বন্ধনীটাকে বলা হচ্ছে অ্যাস্টার বন্ধনী। তাহলে যেটা বলছিলাম, তোমরা শুধু মনে রাখবা এই স্ট্রাকচারগুলো, আমি আরেকবার বলছি, স্ট্রাকচারগুলো শুধুমাত্র বোঝানোর জন্য আঁকা হয়েছে, পরীক্ষায় তোমাদের স্ট্রাকচার আসবে না। পরীক্ষায় আসতে পারে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বলতে কি বোঝো, তখন তোমরা বলবা গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টারকে স্নেহদ্রব্য বলা হয়। এই ক্ষেত্রে এক অণু গ্লিসারলের সাথে কয় অণু ফ্যাটি অ্যাসিড আসবে, 3 অণু ফ্যাটি অ্যাসিড আসবে। বুঝতেই পারছো, এখানে এক অণু ফ্যাটি অ্যাসিড, এখানে আরেকটা, এখানে আরেকটা, 3 অণু ফ্যাটি অ্যাসিড আসবে, এসে কি করবে বলতো, স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড তৈরি করবে, এবং এই সময় 3 অণু পানি বের হয়ে যাবে। তোমরা সবাই ট্রাইগ্লিসারাইড বুঝতে পেরেছো? রেসপন্স করো। জি ম্যাম। ইয়েস ম্যাডাম। বাকিরা খুব দ্রুত। জি মিস। হ্যাঁ, এটা না বোঝার মতো কিছু নেই, খুবই সহজ কিন্তু, ঠিক আছে।
এখন একটা জিনিস খেয়াল করে দেখবা যে ফ্যাটি অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড, আর একটা হচ্ছে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। এই জিনিসগুলো কেমিস্ট্রিতে তোমাদের ডিটেল আলোচনা করা হবে, আমি এখানে সংক্ষেপে শুধু বলছি। তোমরা মনে রাখবা যে আমি প্রথমে অসম্পৃক্তের মধ্যে আসি। অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি? যদি ফ্যাটি অ্যাসিডের কার্বোহাইড্রেট চেনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তোমরা এখানে একটাও ডাবল বন্ড দেখতে পাচ্ছ? নাই, কিন্তু একটাও কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড নাই। এইটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আমি আরেকবার বলছি, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড চেনে কার্বন কার্বন ডাবল বন্ড না থাকলে তাকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়। এই স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কেন? কারণ দেখো একটাও কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড নাই। কিন্তু যে কোনো এক বা একাধিক যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকতো তাহলে সেই ফ্যাটি অ্যাসিডটাকে বলা হতো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই দুইটা শব্দ বা ট্রাম আমাদের মনে রাখতে হবে, পরবর্তীতে আমাদের লাগবে। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি? স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কেন? কারণ দেখো এখানে একটাও কার্বন কার্বন ডাবল বন্ড নাই। আর যদি এক বা একাধিক কার্বন কার্বন ডাবল বন্ড থাকতো, মানে এই দুইটা কার্বনের মধ্যে একটা বন্ধন না থেকে দুইটা বন্ধন থাকতো, বা একটা হাত না থেকে দুইটা হাত থাকতো, তাহলে সেই ফ্যাটি অ্যাসিডটাকে বলা হতো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই দুইটা শব্দ মনে রাখা এখনই আমাদের লাগবে। এই ট্রাইগ্লিসারাইড দুই ধরনের হয়। আমরা এই যে ট্রাইগ্লিসারাইড সম্পর্কে জানলাম, ট্রাইগ্লিসারাইড দুই ধরনের হয়, একটা হচ্ছে চর্বি আর একটা হচ্ছে তেল। পরীক্ষার জন্য লিপিড থেকে ট্রাইগ্লিসারাইড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই খুব মনোযোগ দিয়ে শোনো। ট্রাইগ্লিসারাইড দুই ধরনের, একটা হচ্ছে চর্বি আর একটা হচ্ছে তেল। চর্বি হচ্ছে যেসব ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায় বা 20°C তাপমাত্রায় কঠিন বা অর্ধ কঠিন হিসেবে থাকে, তাকে চর্বি বলা হয়। যেমন উদ্ভিদের চর্বি, পাম অয়েল বা প্রাণীর যে চর্বি আছে সেগুলো। তাহলে চর্বির ক্ষেত্রে যে ফ্যাটি অ্যাসিড চেইনটা থাকে, সে ফ্যাটি অ্যাসিড চেইনটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড চেইন থাকে। এরকম সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড চেইন থাকে, মানে ফ্যাটি অ্যাসিডের মধ্যে কার্বন কার্বন কোনো ডাবল বন্ড থাকে না। এটা মনে রাখবা, কিন্তু পরীক্ষায় এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্লাস এই চর্বি বা তেল আলাদাভাবে পরীক্ষায় আসে, জ্ঞানমূলক, উদ্দীপনামূলক বা এই পার্থক্য আকারেও, তুলনা আকারেও আসে। আর তেল কি বলতো? যে সকল ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, মানে এই ট্রাইগ্লিসারাইডের যে ফ্যাটি অ্যাসিড চেনটা থাকবে সেই ফ্যাটি অ্যাসিড চেনটা অসম্পৃক্ত হবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, এক বা একাধিক। আমি আরেকবার বলছি, তেল বলতে আমরা কি বুঝি? যেসব ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায় 20°C তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, তাকে তেল বলা হয়। যেমন হচ্ছে সাধারণ ভোজ্য তেল। এখন চর্বি এবং তেলের মধ্যে তুলনামূলক আলোচনা কিন্তু পরীক্ষায় আসে। যেমন ধরো চর্বি হচ্ছে লম্বা ফ্যাটি অ্যাসিড চেইন থাকে, তেলের ক্ষেত্রে খাটো থাকে ফ্যাটি অ্যাসিড চেইনটা। চর্বির ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড চেইন যেটা থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, তেলের ক্ষেত্রে অসম্পৃক্ত থাকে। আমরা সবকিছুই জানি, কক্ষ তাপমাত্রায় চর্বি কঠিন বা অর্ধ কঠিন হিসেবে থাকে, তেল হচ্ছে তরল হিসেবে থাকে। চর্বির গলনাঙ্ক অনেক বেশি থাকে যেহেতু এটা কঠিন সেজন্য, আর তেলের গলনাঙ্ক অনেক কম থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উদ্ভিদের চর্বি, পাম অয়েল, নারকেল তেল বা প্রাণীজ যে চর্বিগুলো আছে সেগুলো। আর তেলের জন্য আমরা ভোজ্য তেল বলে দিতে পারি। কাজ যদি আমরা বলি, ফল এবং বীজের সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। এছাড়াও বীজের অঙ্কুরোদ্গমকালে এইসব লিপিড কার্বোহাইড্রেটে পরিবর্তিত হয়, বর্ধিষ্ণু চারার শক্তি এবং খাদ্য যোগায়। তাহলে আমরা ট্রাইগ্লিসারাইড নিয়ে আমরা আলোচনা করছি। আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, আমরা লিপিডের শ্রেণীবিন্যাস আলোচনা করছি। আমরা এখন সরল লিপিড নিয়ে কথা বলছি। সরল লিপিড দুই প্রকার, স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড এবং মোম। এতক্ষণ আমরা স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড নিয়ে কথা বললাম। এই স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড আবার দুই প্রকার, একটা হচ্ছে চর্বি বা তেল। এখন আমরা এই মোম নিয়ে কথা বলবো। ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলা হয়। মনোহাইড্রক্সি অ্যালকোহল কি বলতো? আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে একটা অ্যালকোহল থাকলে, হাইড্রক্সির মূলক থাকলে সেটাকে মনোহাইড্রক্সি অ্যালকোহল বলা হয়। যেমন গ্লিসারলের ক্ষেত্রে এটা দেখেছো ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল, তিনটা হাইড্রক্সিল মূলক আছে, আর একটা হাইড্রক্সিল মূলক থাকলে সেটাকে বলা হয় মনোহাইড্রক্সি অ্যালকোহল। তাহলে এই ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলা হয়। তোমরা মনে রাখবা, মোমের মধ্যে ফ্যাটি অ্যাসিড শৃঙ্খল যেটা থাকে বা চেইন যেটা থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, মানে কার্বন কার্বন এক বা একাধিক ডাবল বন্ড থাকে। কোনো কোনো উদ্ভিদে প্রাপ্ত মোম 24 থেকে 36টা কার্বন পরমাণু বিশিষ্ট হয়ে থাকে। মোমের বৈশিষ্ট্য যদি দেখো তাহলে
তোমরা জানবা যে মোম হচ্ছে পানিতে অদ্রবণীয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, এটা সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে এবং সাধারণ তাপমাত্রা এটা কঠিন হিসেবে থাকবে এবং এর গলনাঙ্ক চর্বির চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এই মোমের যে চেন আছে চেনটা অনেক লম্বা থাকে। মোমের মধ্যে ফ্যাটি অ্যাসিডের যে চেনটা থাকে সেই চেনটার মধ্যে কার্বনের সংখ্যা 14 থেকে 16টা পর্যন্ত কার্বন থাকতে পারে। আর অ্যালকোহলের এই মনোহাইড্রোক্সি অ্যালকোহলের যে চেন থাকে সেটাতে 16টা থেকে 32টা পর্যন্ত কার্বন থাকতে পারে। মৌচাক থেকে প্রাকৃতিকভাবে মোম পাওয়া যায়, উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল, ত্বক ইত্যাদিতে মোম পাওয়া যায়। মোমের কাজ যদি আমরা দেখি তাহলে উদ্ভিদ অঙ্গের উপরিতলের প্রতিরোধক হিসেবে কাজ করে। আমরা তো জেনেছি যে মোম দ্বারাই কিন্তু কিউটিকল তৈরি হয়, পাতার উপর কিউটিকল তৈরি হয়। এই কিউটিকলের কারণে প্রতিরোধক হিসেবে কাজ করে, মানে বাইরের আঘাত থেকে বা উদ্ভিদকে রক্ষা করে। উদ্ভিদ কোষ প্রাচীরে কিউটিন এবং সুবিরিন মোম জাতীয় পদার্থ। মোম থেকে মোমবাতি তৈরি হয়, বিভিন্ন প্রসাধন শিল্পেও কাজ ব্যবহৃত হয়। এই হচ্ছে মোম। মোমের গঠন এবং বৈশিষ্ট্য তোমরা শিখবা, পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এখন আমরা খুব সহজ যৌগিক লিপিড নিয়ে কথা বলবো, সবচেয়ে সহজ। যৌগিক লিপিড মানেই হচ্ছে সরল লিপিডের সাথে কিছু জৈব এবং অজৈব পদার্থের মিশ্রণে যে লিপিডটা তৈরি হয় তাকে যৌগিক লিপিড বলা হয়। যৌগিক লিপিড 4 প্রকার হয়ে থাকে: ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লিপোপ্রোটিন। এই সবগুলোই কিন্তু আমরা জানি। দেখো, ফসফোলিপিড কি বলতো? গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে ফসফোলিপিড বলা হয়। সহজেই আমরা বলতে পারি লিপিডের সাথে ফসফেট যুক্ত হয়ে যে লিপিডটা গঠিত হয়, বা সরল লিপিডের সাথে, কেননা গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এস্টারকে লিপিড বলা হয় আমরা জানি। তাহলে এই সরল লিপিডের সাথে যদি ফসফেট যুক্ত হয় তাহলে সেই লিপিডটাকে ফসফোলিপিড বলা হয়। যেমন ধরো লেসিথিন, স্যাফালিন, প্লাজমা লুসেন, এগুলো হচ্ছে ফসফোলিপিডের নাম। ফসফোলিপিড আমরা কোথায় পাই? প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেন আছে সেই মেমব্রেন ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। আমরা কিন্তু দেখেছি ফসফোলিপিডের স্ট্রাকচার, তাই না? ফ্লুইড মোজাইক মডেলে দেখেছি। ফসফোলিপিডের কাজ কি? কোষঝিল্লি বিভিন্ন কোষীয় অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আয়ন বাহক হিসেবে কাজ করে। এই আয়ন বাহক হিসেবে কিভাবে কাজ করে এটা আমরা নবম অধ্যায়ে দেখব, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে দেখব। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এছাড়াও কোষের বেদ্ধতা এবং পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের ফসফোলিপিড সমৃদ্ধ হয়। ফসফোলিপিডের সংজ্ঞা যদি আসে, ফসফোলিপিড কি বা যৌগিক লিপিডের প্রকারভেদ, সেই ক্ষেত্রে তোমরা সংজ্ঞাটা দিবা এবং কয়েকটা কাজ উল্লেখ করে দিবা। আমি খুব দ্রুত বলছি কেননা আজকের লেকচার একটু লম্বা, ঠিক আছে? আর সহজ, তেমন বোঝার কিছু নাই, তোমাদের শুধু মনে রাখতে হবে। তাহলে আমরা ফসফোলিপিড জানলাম। এখন গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড কি বলতো? সরল লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকলে তাকে গ্লাইকোলিপিড বলা হয়। আমরা কিন্তু এই সবগুলোই জানি আগে থেকেই। উদ্ভিদের ফটোসিনথেটিক অঙ্গে ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিড বেশি থাকে। ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড থাকে। এছাড়াও গ্যালাক্টোজ থাকলে, মানে গ্লাইকোলিপিডের জায়গায় যদি গ্যালাক্টোজ থাকে তাকে গ্যালাক্টোলিপিড বলা হয়। সূর্যমুখী এবং তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়। কাজ হচ্ছে কি? ফটোসিনথেটিক অঙ্গাণু গঠনে ভূমিকা রাখে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সহযোগিতা করে। সালফোলিপিডের ক্ষেত্রে কি হবে বলতো? যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে সালফোলিপিড বলা হয়। মানে এই গ্লাইকোলিপিডের সাথে যদি সালফার যুক্ত হয় তখন তাকে সালফোলিপিড বলা হয়। আমি আরেকবার বলছি, গ্লাইকোলিপিডের সাথে সালফার যুক্ত হয়ে সালফোলিপিড গঠন করে। উদ্ভিদে প্রচুর পরিমাণে এই যৌগটি পাওয়া যায়। আর লিপোপ্রোটিন কি বলতো? লিপিডের সাথে প্রোটিন যুক্ত হলে যে জৈব রাসায়নিক যৌগটা তৈরি হয় সেটাকে লিপোপ্রোটিন বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে এদের লিপিড অংশে কোলেস্টেরল থাকে, এস্টার থাকে এবং ফসফোলিপিড দিয়ে গঠিত থাকে। লিপোপ্রোটিনের কাজ কি? কোষ অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এছাড়াও লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সহযোগিতা করে। তোমরা শুধু সংজ্ঞাগুলো জানবা আর 2টা করে কাজ শিখবা। আমি এখন উদ্ভূত লিপিড বা উৎপাদিত লিপিড সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদেরকে বলেছি যে যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিডগুলো উৎপাদিত হয় তাদেরকে উদ্ভূত লিপিড বলা হয়। মানে এই লিপিডগুলো সাধারণত প্রকৃতিতে থাকে না, যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে এই লিপিডগুলো উৎপাদিত হয়। অথবা এই উৎপাদিত লিপিডের আরেকটা নাম হচ্ছে টার্পিনয়েড লিপিড। তোমরা মনে রাখবা, উৎপাদিত লিপিডের আরেকটা নাম হচ্ছে টার্পিনয়েড লিপিড। টার্পিনয়েড লিপিডের সংজ্ঞাটা মনে রাখো, যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে তৈরি তাদেরকে টার্পিনয়েড লিপিড বলা হয়। আইসোপ্রিন যৌগটা কি? এই যে C5H8, এই যৌগটাকে বলা হচ্ছে আইসোপ্রিন যৌগ, 5 কার্বন বিশিষ্ট যৌগ। এই আইসোপ্রিন যৌগের পলিমার, মানে অসংখ্য আইসোপ্রিন যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে টার্পিনয়েড লিপিড গঠন করে।
আমরা এই উৎপাদিত লিপিডের ডিটেল কিছু পড়বো না, সহজ সহজ কিছু জিনিস পড়বো। আমি আরেকবার তোমাদের সংজ্ঞাটা বলছি, সংজ্ঞাটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, সংজ্ঞাটা ক্লিয়ার হলে তোমরা ভেতরের জিনিসগুলো বুঝবা। এই উৎপাদিত লিপিডের আরেকটা নাম হচ্ছে টার্পিনয়েড লিপিড। আমরা যদি টার্পিনয়েড লিপিডের গঠন দেখি তাহলে দেখব আইসোপ্রিন যৌগের বা আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত লিপিডকে টার্পিনয়েড লিপিড বলা হয়। আইসোপ্রিন একক কি C5H8, এই যৌগটাকে বলা হচ্ছে আইসোপ্রিন যৌগ। এই আইসোপ্রিন, অসংখ্য আইসোপ্রিন যৌগ একত্রিত হয়ে এই উৎপাদিত লিপিড বা টার্পিনয়েড লিপিড গঠন করে। যেমন ধরো স্টেরয়েড, টার্পিন, রাবার, এগুলো হচ্ছে টার্পিনয়েড লিপিডের উদাহরণ। তার মানে আমরা বলতে পারি উৎপাদিত লিপিড বা টার্পিনয়েড লিপিড প্রধানত 3 প্রকার। এছাড়াও কিন্তু আছে, আমরা প্রধানত 3 প্রকার বলতে পারি, একটা হচ্ছে স্টেরয়েড, টার্পিন এবং রাবার। আমরা শুধু এগুলোর সংজ্ঞা জানবো, আমরা ডিটেলে যাব না। স্টেরয়েড কি? যে সকল আইসোপ্রিনয়েড যৌগ 27 থেকে 29টা কার্বন পরমাণু বিশিষ্ট হয়ে থাকে তাদেরকে স্টেরয়েড বলা হয়। অথবা আমরা বলতে পারি 27 থেকে 29টা কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে স্টেরয়েড বলা হয়। ঠিক আছে, আইসোপ্রিনয়েড যৌগ মানে কি? এই যে আইসোপ্রিন একক দিয়ে গঠিত হচ্ছে, যার কারণে এটাকে আইসোপ্রিনয়েড যৌগ বলা হচ্ছে। এই স্টেরয়েড উদ্ভিদে মুক্ত অবস্থায় থাকতে পারে অথবা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত অবস্থায়ও থাকতে পারে। তোমরা মনে রাখবা, এই স্টেরয়েডের সাথে যদি হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে তাহলে সেই স্টেরয়েডকে স্টেরল বলা হয়। আমি আরেকবার বলছি, যে সকল স্টেরয়েডে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে সেই সকল স্টেরয়েডকে স্টেরল বলা হয়। যেমন ধরো ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে স্টেরল বিদ্যমান থাকে, তার মানে এই স্টেরয়েডের সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে। কয়েকটা স্টেরয়েডের উদাহরণ হচ্ছে কোলেস্টেরল, আর্পোস্টেরল, আর্গোস্টেরল, স্টিগমাস্টেরল, বিটা সিস্টোস্টেরল, ডিজিটালিন, এগুলো হচ্ছে স্টেরয়েডের উদাহরণ। স্টেরয়েড অনেক প্রয়োজনীয় চিকিৎসায়, বিভিন্ন চিকিৎসায় স্টেরয়েড ব্যবহৃত হয়। ডিজিটালিন নামক যে স্টেরয়েড আছে সেটা হৃদরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা উৎপাদিত লিপিড বা টার্পিনয়েড লিপিড নিয়ে আলোচনা করছি। টার্পিনয়েড লিপিড 3 প্রকার, একটা হচ্ছে স্টেরয়েড, টার্পিনস এবং রাবার। স্টেরয়েডের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে স্টেরয়েড যৌগটা আছে সেখানে 27 থেকে 29টা কার্বন পরমাণু থাকবে। এখন আমরা টার্পিনস সম্পর্কে জানবো। 10 থেকে 40টা কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে রাবার বলা হয়। পুদিনা, তুলসী, এগুলোতে উদ্যায়ী তেল হিসেবে এই, সরি এখানে একটা ভুল আছে ছেলেরা, এটা হচ্ছে টার্পিনস বলা হয় হবে। 10 থেকে 40টা কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিন যৌগকে টার্পিনস বলা হয়, এই জায়গাটা তোমরা ঠিক করে নিবা। পুদিনা, তুলসী, এগুলিতে উদ্যায়ী তেল হিসেবে টার্পিনস থাকে। সুগন্ধি প্রসাধনী সামগ্রীতেও টার্পিনস ব্যবহার করা হয়। আর রাবারের ক্ষেত্রে আমরা যদি বলি 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার গঠন করে। এই রাবার হচ্ছে প্রাকৃতিকভাবেও পাওয়া যায়, যেমন হচ্ছে হেবা ব্রাসিলেন্সিস, এই উদ্ভিদ থেকে প্রাকৃতিকভাবে রাবার পাওয়া যায়। আর অন্যান্য উদ্ভিদ হচ্ছে ফিকাস ইলাস্টিকা, প্যালাকিয়াম গুটা, কাস্টিলা ইলাস্টিকা, এই নামগুলো তোমরা মনে রাখবে, এগুলো এমসিকিউ আসে, কোন কোন উদ্ভিদ থেকে রাবার উৎপাদিত হয়। প্রাকৃতিক রাবার ছাড়াও কৃত্রিমভাবে রাবার উৎপাদন করা যায়। এদেরকে গাম বলা হয়। ট্রাক, বাস, এগুলোতে টায়ার তৈরিতে রাবার ব্যবহার করা হয়। তোমরা এই টার্পিনয়েড লিপিডের যে 3টা আছে, স্টেরয়েড, টার্পিন এবং রাবার, এই 3টা শুধুমাত্র সংজ্ঞা জানবা, স্টেরয়েডের উদাহরণগুলো তোমরা মনে রাখবা। আমি এখন কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েড, এই কোলেস্টেরল নিয়ে একটু কথা বলবো। পরীক্ষায় আলাদাভাবে কোলেস্টেরল এসে থাকে। কোলেস্টেরলের স্ট্রাকচার তোমরা কেমিস্ট্রিতে শিখবা, আমি এখানে বোঝাবো না, আমি শুধু এটার কিছু বৈশিষ্ট্য বোঝাবো। কোলেস্টেরল হচ্ছে একটা জটিল মনোহাইড্রক্সি গৌণ অ্যালকোহলিক যৌগ বা সেকেন্ডারি অ্যালকোহলিক যৌগ। মনোহাইড্রক্সি কি বলতো? একটা মাত্র হাইড্রক্সিল মূলক থাকবে। আর সেকেন্ডারি মানে হচ্ছে 2 নাম্বার কার্বনে অ্যালকোহল মূলকটা থাকবে বা হাইড্রক্সিল মূলকটা থাকবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, মনোহাইড্রক্সি মানে হচ্ছে এই যৌগটাতে একটা মাত্র অ্যালকোহল মূলক থাকবে, হাইড্রক্সিল মূলক থাকবে। এবং গৌণ বা সেকেন্ডারি মানে হচ্ছে 2 নাম্বার কার্বনে সেই হাইড্রক্সিল মূলকটা থাকবে। এগুলো নিয়ে ডিটেল কেমিস্ট্রিতে তোমরা জানবা। তাহলে কোলেস্টেরল হচ্ছে একটা জটিল মনোহাইড্রক্সি সেকেন্ডারি অ্যালকোহলিক যৌগ। এটা সাদা স্ফটিকাকার বস্তু, এটা পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ধরো ক্লোরোফর্ম, ইথাল, অ্যালকোহল, এগুলোতে দ্রবণীয়। ফ্যাটি অ্যাসিডের সাথে কোলেস্টেরল বিক্রিয়া করে মোম তৈরি করে। কোলেস্টেরল কোষের খুবই প্রয়োজনীয় উপাদান। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনে পাওয়া যায়, তোমরা দেখেছো ফ্লুইড মোজাইক মডেলে, তাই না? কোলেস্টেরল থাকে।
এই যে প্লাজমা মেমব্রেনে কোলেস্টেরল থাকে, এই কোলেস্টেরলটা মূলত কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের প্রবেশতা নিয়ন্ত্রণ করে। আলু বা চুপড়ি আলুতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়, প্রাণীদেহে অধিক পরিমাণে কোলেস্টেরল থাকে। তোমরা মনে রাখবা প্রাণীদেহে যে কোলেস্টেরল থাকে সেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন আর একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। মানুষের ক্ষেত্রে এই হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটা আছে এইচডিএল, এটা বেশি থাকা ভালো, আর লো ডেনসিটি লিপোপ্রোটিন কম থাকা ভালো। তোমরা মনে রাখবা যে মহিলাদের ক্ষেত্রে এই এইচডিএল বেশি থাকে পুরুষের তুলনায় এবং এলডিএল কম থাকে, যার কারণে তোমরা একটু খেয়াল করে দেখবা যে মহিলাদের হার্ট অ্যাটাক বা হৃদরোগ সাধারণত কম হয়ে থাকে, মহিলাদের হৃদরোগ কম হয়ে থাকে। এবং মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.15 থেকে 1.20। তোমরা একটা জিনিস মনে রাখবা, রক্তে কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে রক্তনালী সরু হয়ে যায়, এবং রক্তনালী যদি সরু হয়ে যায় সেক্ষেত্রে হৃৎপিণ্ডে হচ্ছে রক্ত চলাচল বেশি একটা করতে পারে না, রক্ত চলাচল কমে যায়, এর ফলে করোনারি থ্রম্বোসিস নামক মারাত্মক হৃদরোগের সৃষ্টি হয়। এছাড়াও তোমরা মনে রাখবা যে রক্তের অতিমাত্রায় কোলেস্টেরল ধমনীর লুমেন বা ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়, এর ফলে হচ্ছে অনেক সময় সেই ধমনী দিয়ে রক্ত খুব ভালো চলাচল করতে পারে না। এই হচ্ছে কোলেস্টেরল। খুবই কঠিন মনে হচ্ছে, অ্যাকচুয়ালি তেমন একটা কঠিন না, আমরা এখানে সহজ কিছু জিনিস আলোচনা করেছি। কোলেস্টেরলের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার তোমরা কেমিস্ট্রিতে পড়বা, আমরা শুধু এখানে কোলেস্টেরলের সংজ্ঞা এবং বেসিক একটা জিনিস জেনেছি, কোলেস্টেরলের বৈশিষ্ট্য জেনেছি, এবং প্রাণীদেহে দুই ধরনের কোলেস্টেরল হয়, কোলেস্টেরলটা দুই ধরনের হয়, একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। পরীক্ষায় এটা আসে প্রাণী দেহে বা মানুষের দেহে কোনটা বেশি থাকা ভালো, কোনটা কম থাকা ভালো, করোনারি থ্রম্বোসিস কি, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তোমরা এই কোলেস্টেরল শিখবা, এবং কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েড যৌগ, তোমাদের বইতে এই স্টেরয়েডের পরেই কোলেস্টেরল আলোচনা করা হয়েছে, আমি আলাদাভাবে এখানে আলোচনা করেছি। এখন আমরা জীবদেহে লিপিড কি ভূমিকা পালন করে, খাদ্য হিসেবে সঞ্চিত থাকে, কোষ ঝিল্লি তৈরিতে অংশগ্রহণ করে, এছাড়াও গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে, ফসফোলিপিড কোষে আয়ন বাহক হিসেবে কাজ করে, এই জিনিসগুলো তোমরা শিখবা। আমি আরেকবার বলছি, লিপিডের দুই ভাবে আসতে পারে, একটা আসতে পারে লিপিডের কাজ, আর একটা আসতে পারে লিপিডের ভূমিকা। ঠিক আছে, লিপিডের কাজ আসলে লিপিডের কাজ দিবা, আর জীবদেহে লিপিডের ভূমিকা আসলে কয়েকটা ভূমিকা এখান থেকে দিয়ে দিবা। এই হচ্ছে আমার আজকের ক্লাস এই পর্যন্তই।